কাঁদছিস কেন? এত মাসে আমার হৃদয়ে রক্তক্ষরণ করিয়ে ক্ষান্ত হসনি তুই? এখন কেন আবার কেঁদে আমাকে যন্ত্রণা দিচ্ছিস? আপনি কেন কাঁদছেন আদ্র? নীল বর্ণের চোখে কার না বেমানান। নিজের এমন হাল করেছেন কেন? হ্যাঁ, সন্ন্যাসী হওয়ার ইচ্ছে জাগছিল বুঝি? ডাক্তাররা কিন্তু সন্ন্যাসী হয় না। খুন করে যদি বলো মরে গেছে, তাহলে প্রশ্নের জবাব আমি কোনো কালও দিতে পারবো না তোলা। আদ্রর কথা শুনে তুলি আরো জোরে কেঁদে উঠল। এতক্ষণ ধরে গুছিয়ে নেওয়া সব কথা এলোমেলো হয়ে গেল। তবুও কোনো মতে কান্নার মাত্রা কমিয়ে ভেজা কণ্ঠে বলে উঠল। আমি আপনাকে কিছু বলতে চাই আদ্র। আদ্র চোখ মেলে তুলির জলে টইটম্বর ডাগর ডাগর আখিদয়ে দৃষ্টি রাখল। বজ্রপাতের ন্যায় ছলকে উঠল সারা দেহ। তুলির চোখগুলো একদম ডেবে গেছে, কালো হয়ে গেছে চোখের নিচ। আগের চেয়েও অনেক শুকিয়ে গেছে মেয়েটা। তার নিকট মনে হচ্ছে কেউ তার কলিজায় ছুরি গাচ্ছে। করুণ স্বরে বলল, বলো। আদ্র, আমি আপনাকে। এক পা পিছিয়ে গেল আদ্র। চোখের পলকেই থমকে গেল তার দুনিয়া। তুলি তার কথা সমাপ্ত করার আগেই ঢলে পড়ল প্রিয় মানুষটার বুকে। চিৎকার করে আদ্র তুলিকে ডাকতে লাগলো। পার্স চেক করে কোলে তুলে নিল তাড়াতাড়ি করে। আরিয়ান রিম দৌড়ে আসলো রুমে। তুলির অবস্থা দেখে আটকে উঠল দুজন। আরিয়ানের হাতটা ধরে কাঁদতে লাগলো রিম। আদ্র গাড়িতে উঠে ড্রাইভারকে তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিতে বলল। তুলির মাথা বুকে চেপে ধরে চোখ মুখ খিচে রইল। বর্ষণ থেমে নেই। অশ্রুগুলো বর্ষণের ন্যায় অবাধে গড়িয়ে পড়ছে। হারানোর তিক্ত যন্ত্রণার ভয় আবারও মনে চেপে বসেছে। আদ্র বিড়বিড় করে উচ্চারণ করল, এবার উধাও হলে আমার শ্বাসটুকু কেড়ে নিও তোলা। শরীরে এত বড় রোগের বাসা বাঁধিয়ে উনি এতটা হিয়ালিপনা কিভাবে করলেন, এটা ভেবে আমি সত্যি প্রচন্ড অবাক হচ্ছি আদ্র। আমি জানি তোমার মানতে কষ্ট হবে, তবুও বলতে হচ্ছে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। থা মেরে দাঁড়িয়ে রইল আদ্র। চোখে কোনো জল নেই। পকেটে থাকা মোবাইলটা বেজে উঠছে বারবার। হয়তো আমরিন পায়েল ওরা ফোন দিচ্ছে। চট্টগ্রাম এসে এনজিওতে পৌঁছার আগে ফোন করে বলেছিল তুলির খোঁজ পেয়েছে। কথাটা শোনা মাত্রই সবাই রওনা দিয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। হয়তো পথিমধ্য আছে। ডাক্তারের সাথে কোনো কথা না বলে বারণ সত্ত্বেও আদ্র দরজা ঠেলে ঢুকে পড়ল আইসিইউ রুমে। সাথে সাথে তার শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল। আইসিইউ রুমে কত শত রোগীর চিকিৎসা করেছে, সে কখনো তো এমন ভয় লাগেনি, কখনো তো কেঁপে ওঠেনি অন্তর। অক্সিজেন মাস্ক লাগানো তুলির ঘুমন্ত মুখটা দেখে আজ কেন তার কোনো মুগ্ধতা কাজ করছে না। হাঁটতে পারছে না আদ্র, থেমে যাচ্ছে পা। বহু কষ্টে সামনের দিকে এগিয়ে নিল নিজের পা দুটো। কাপা কাপা হাতে টুলটা টেনে বসে তুলির এক হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে ঠোঁটের স্পর্শ এঁকে দিল। 3 ঘন্টা ধরে ঘুমোচ্ছে মেয়েটা। আদ্রর হার্টের ব্যথাটা ক্রমশ বেড়েই চলছে। পেয়েও কেন হারিয়ে ফেলছে সে তার তুলাকে? প্রকৃতি এত নিষ্ঠুর কেন হলো তাদের প্রতি? এখনো যে দুজনের অনেক কিছু বলা বাকি, অনেক স্বপ্ন পূরণ করা বাকি। তার মনটা যে অসীম আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তুলির মুখে অদ্ভুত অদ্ভুত কথাগুলো শোনার। এই বুঝি গায়ে নীল শাড়ি জড়িয়ে সামনে দাঁড়িয়ে বলবে, আদ্র, আপনি শুধুই আমার। মাথা নত করে কপাল ঠেকালো আদ্র তুলির আঁকড়ে ধরে রাখা হাতে। নড়ে উঠল তুলি, হাতটা ছাড়িয়ে নিল আদ্রর কাছ থেকে। অক্সিজেন মাস্কটা খুলে নরম স্বরে বহু কষ্টে বলল, কাঁদছেন কেন আপনি? একটু হাসবেন প্লিজ। তুলির কথা শুনে আদ্রর মাথায় রাগ চেপে বসল। আবার ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসি। কিভাবে পারে এমন পরিস্থিতিতে এসেও একটা মেয়ে এমন উদ্ভট কথা বলতে?
আদ্র ঠোঁটের কোণে অজান্তে ফুটে ওঠা হাসি দেখে একরাশ মুগ্ধতা, একরাশ শান্তি জড়ো হলো তুলির মনে। হঠাৎই হুঁশ আসলো আদ্রর। অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিতে নিলে তুলির বাধা দিয়ে আদ্রর হাতটা শক্ত করে ধরল। মিনমিন স্বরে বলে উঠল, আপনার কাছে ক্ষমা চাওয়া আমার নিষেধ। আপু আম্মু, আরমিন, ইনশিতা আপু, অন্তু ভাইয়া, আহান ভাইয়া সবাইকে বলবেন আমায় ক্ষমা করে দিতে। সবাইকে এক নজর দেখার খুব ইচ্ছে করছে আদ্র। অতটুকু সময় পাবো তো আমি? তুলির কপালে গালে অজস্র চুমু খেলো আদ্র। এ কেমন যন্ত্রণা, এ কেমন প্রহর! বাঁচবে না সে এক মুহূর্ত এই মেয়েটাকে ছাড়া। আদর রক্তিম চোখের জল ভীষণভাবে পোড়াচ্ছে তুলির ছোট্ট মনটাকে। আদ্রর গালে হাত রেখে কান্না মিশ্রিত দুর্বল কণ্ঠে বলে উঠল, আমি আপনার সাথে একটা সংসার গড়তে চাই আদ্র। বাঁচতে চাই আমি। গালে রাখা হাতটা টেনে তালুতে ঠোঁট ছুঁয়ে দিল আদ্র। ধরা গলায় উচ্চারিত হলো, তুই আমার সাথে বেইমানি করেছিস তোলা। তুলির চোখে জল, ঠোঁটে হেরে যাওয়ার হাসি। শিথিল হয়ে আসলো হাতের ভাঁজে থাকা নিবদ্ধ। এই, তুই হাত ছাড়ছিস কেন? চোখ বুঝবি না, একদম একদম চোখ বুঝবি না। দেখ, 4টা মাস ধরে অনেক নাটক করেছিস, আমার কিন্তু এবারও সহ্য শক্তি হারিয়ে যাচ্ছে। এক হাত লাগিয়ে দেবো কালে। তুলি, তুই ভালো করে জানিস, রাগ উঠলে কেউ তোকে আমার থেকে বাঁচাতে পারবে না। শক্ত কর নিজেকে, এখনো তোর আমার থেকে রেহাই পাওয়ার সময় আসেনি। তুলির শিথিল হয়ে যাওয়া হাতটা শক্ত করে আঁকড়ে ধরে পাগলের মতো প্রলাপ করতে লাগলো আদ্র। এই বুঝি তার নিঃশ্বাস আটকে যাবে। তুলির দু চোখ বুঝে যাওয়া যেন তার মস্তিষ্ক হারানোর ভয় জাগিয়ে দিল পুনরায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। আদ্রর চিৎকার বাহির থেকে আরিয়ান ও রিম শুনতে পেরে দৌড়ে এলো। আদ্রকে অস্থির অবস্থায় দেখে স্তব্ধ হয়ে গেল দুজন। তুলির শ্বাস চলছে কিন্তু রেসপন্স করতে পারছে না। রিম আরিয়ানকে ইশারা করলো আদ্রকে সামলাতে। নিজে দৌড়ে চলে এলো ডাক্তার ডাকতে। আরিয়ান আদ্রকে পেছন থেকে জড়িয়ে ধরে তুলির কাছ থেকে সরিয়ে আনার চেষ্টা করতে লাগলো, কিন্তু বরাবরই ব্যর্থ। আদ্র সুঠাম দেহের শক্তির তুলনায় তার শক্তি নগণ্য। ডাক্তার দৌড়ে আসলেন কেবিনে। আদ্রকে অনেক চেষ্টা করেও সরাতে পারল না। ঠায় বসে রইল তুলির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে। ডাক্তার তুলিকে চেক আপ করতে আরেকটা টুল টেনে আদ্রর পাশে বসলো। আদ্র তখনও তুলির মলিন নির্জীব শ্যামলা চেহারার দিকে তাকিয়ে। ডাক্তার মিনহাজ আদ্রর বাহুতে হাত রাখতেই আদ্র ওনার দিকে দৃষ্টি স্থাপন করলো। দেখুন না ডাক্তার, আমার ওয়াইফ কেমন নিস্তেজ হয়ে পড়েছে। বিশ্বাস করুন, ওকে আমি নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছি। শুধু শুধু 3বার থাপ্পড় মেরেছে রাগের মাথায়। তাছাড়া চুল পরিমাণ ক্ষতিও আমি ওর হতে দেয়নি। তবু কেন ওর এত বড় অসুখ হলো? থাপ্পড় মারলে কি এত বড় অসুখ হয় ডাক্তার? ধরফর করে উঠল ডক্টর মিনহাজের বুকটা আদ্রর কাতর স্বরে পাগলাটে কথা শুনে। একজন ডাক্তার হয়েও আদ্র এতটা জ্ঞানশূন্য কিভাবে হয়ে পড়ল? তিনি যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না। কতবার এই ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে তার, এই ছেলের প্রশংসা শুনেছে কত ডাক্তারের কাছে, অথচ আজ যেন সম্পূর্ণ বিপরীত একটা মানুষ দেখছেন উনি। আসলে পৃথিবীতে কিছু কঠোর মানুষ সর্বদাই ভালোবাসার কাঙাল হয়। কঠিন মন গলে তরলে পরিণত হয় ভালোবাসা নামক অসীম অনুভূতির নিকট। আদ্রই যেন ওনার কাছে জলজান্ত প্রমাণ। নিস্তেজ হয়ে চোখ বুজে থাকা তুলির দিকে চেয়ে বুকটা হাহাকার করে উঠল ওনার। মনে পড়ে গেল নিজের স্ত্রীর কথা। আদ্রর মতো পাগল না হলেও ভেতরে ভেতরে পড়ছেন উনি স্ত্রীর মৃত্যুতে। বিয়ের 1 বছর পর অ্যাক্সিডেন্ট নিজ অর্ধাঙ্গিনীকে হারিয়ে তিনি একাই কাটিয়ে দিয়েছেন নিজের জীবনের এতগুলো বছর। সাথে সজীব রেখেছেন ভালোবাসার স্মৃতিগুলো। জীবন তো কারোর জন্য থেমে থাকে না।
প্রকৃতি নিজ দায়িত্বে সময়ের প্রবাহে কাটিয়ে দেয় মায়া। কিন্তু আদ্র আদ্র কি পারবে হারিয়ে সময়ের স্রোতে নিজেকে সামলে নিতে? হঠাৎ ডাক্তার মিনহাজের মনে ধ্বনিত হলো, পারবে না ছেলেটা, মরে যাবে। হতাশার একটা নিঃশ্বাস ছাড়লেন তিনি। মনে আশার আলো জাগিয়ে উঠে দাঁড়ালেন কেবিন থেকে বের হওয়ার জন্য। একটু আগেই জুনিয়র চিকিৎসকের ফোন পেয়ে ছুটে এসেছেন। কেবিন থেকে বের হতে হতে উচ্চারণ করলেন, আংশিক মৃত্যু আসলে কিছুই করার থাকে না হাতে। তবে মৃত্যু পথযাত্রীকে আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারেন। শুধু প্রয়োজন আল্লাহর রহমত এবং ওনার উপর ভরসা রেখে সঠিক চিকিৎসা চালানো। আরিয়ান রিমি আদ্রের দিকে চেয়ে আছে এক পলকে। অনুশোচনায় ভুগছে দুজন। তুলির চেয়েও বেশি কষ্ট অনুভূত হচ্ছে ওদের আদ্রর জন্য। সব জেনেও ওরা কি একবার আদ্রকে খুঁজে বের করতে পারতো না? চেষ্টাটা আগে করলে হয়তো 4টা মাস ধুকে ধুকে মরতো না আদ্র ও তুলি। আজ রিমের মনে হচ্ছে তুলি ভুল ছিল তার সিদ্ধান্ত। উপস্থিত বুদ্ধিটুকু হয়তো তুলির নেই। নয়তো কি আদ্রর মতো মানুষ কি ছেড়ে আসতে পারে? ভালোবাসা কখনো ঘৃণায় পরিণত হয় না, এটাও কি তুলি বুঝতে সক্ষম হয়নি? অথচ আজ সময় হারিয়ে বাঁচার ইচ্ছে জেগেছে তার। আদ্রর ভেতরটা অগ্নিবলয়ে ছারখার হয়ে যাচ্ছে। তুলির হাতের ভাঁজে অনবরত ঠোঁটের স্পর্শ দিয়ে চলেছে। তার তো এতটুকু হদিশ নেই রুমে সে ছাড়াও আরো দুজন মানুষের অস্তিত্ব আছে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রিমের। আরিয়ানের দিকে দৃষ্টি স্থির রেখে মনের সুপ্ত কোণে গেঁথে নিল কিছু বাক্য। আমি কখনো তুলির মতো ভুল করব না আরিয়ান। যদি কখনো বিরাট অসুখে ভুগি, তখনও প্রতিটি সেকেন্ড তোমার কাছেই থাকবো। কখনো তোমার সান্নিধ্য ত্যাগ করব না, শেষ নিঃশ্বাস অবধি। ডাক্তার মিনহাজ তুলির রিপোর্টগুলো ভালো করে চেক করলেন। বেশ কিছুক্ষণ ভাবার পর রিপোর্টগুলো হাতে নিয়ে আদ্রর কাছে আসলো। আদ্রর দৃষ্টি নিবদ্ধ তুলির চেহারায়, চোখের পলকও ফেলছে না সে। মনে পড়ে গেল সে ছোট্ট তুলির কথা। অন্তরাত্মা কেঁপে উঠল। ডাক্তার মিনহাজ আদ্রর পাশে বসে বলে উঠলেন, মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে আদ্র। তুমি পাগলামি করলে বেডে শুয়ে থাকা মেয়েটা ভেঙে পড়বে। আশা করি ডক্টর, তুমি একজন রোগীর জন্য হলেও ভাববে, নয়তো স্বামী হিসেবে নিজের অর্ধাঙ্গিনীর জন্য। চোখ বুজে নিজেকে শান্ত করে নিল আদ্র। অস্থির নয়নে ফুটে উঠল আশার প্রদীপ। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া স্বরে বলল, ভবিষ্যতে কি হবে, বর্তমানে কি ঘটবে আমি জানি না ডক্টর। তবে এটুকুই জানি, আমার নিঃশ্বাস মিশে গেছে এই মেয়েটার সাথে। এই মেয়েটার শ্বাস প্রশ্বাস চলা মানে আমার অস্তিত্ব টিকে আছে। আমি একবারও বলবো না আমার তুলিকে বাঁচিয়ে দিন, শুধু এটুকু বলবো আমার অস্তিত্বটা বিলীন হতে রক্ষা করুন। বিস্মিত না হয়ে পারল না রুমে উপস্থিত মানুষগুলো। কি নাম দেওয়া যায় এমন ভালোবাসাকে? এত আকুতি, এত কাতরতা। রিমের কাছে তুলিকে অভাগিনী মনে হচ্ছে, যাদের জীবনে ভালোবাসা এলেও সেটা আঁকড়ে ধরে রাখতে পারে না। সারা জীবনই প্রাপ্তির খাতা থাকে শূন্য। ডাক্তার মিনহাজ নিজের কাঠপুরা অধর যুগল ভিজিয়ে রিপোর্টগুলো এগিয়ে দিল আদ্রর দিকে। M3 বা APM নামক ব্লাড ক্যান্সার সম্পর্কে তোমার ধারণা আছে আশা করি। একেও মেলেপ্লাস্টিক লিউকেমিয়া মূলত 8 প্রকারের, যেমন M01234567। AML M2 ও 4 কে শুধু কেমোথেরাপি দিয়ে টানা 4 মাস চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর M3 বা APM নামক ব্লাড ক্যান্সারকে পর্যায়ে পৌঁছে শুধু ওষুধ বা কেমোথেরাপি দিয়ে টানা 6 মাস থেকে 2 বছর চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা 80% বেশি। তবে এটা পর্যায়ে পৌঁছে শুরু থেকে ট্রিটমেন্ট চালালে আর আল্লাহ চাইলেই সুস্থ হওয়া পসিবল। অবশ্যই বুঝতে পারছো তোমার ওয়াইফ কোন ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আদ্র তীর্থের কাকের মতো চেয়ে ডাক্তার মিনহাজের দিকে। কেউ যেন তার গলা চেপে ধরেছে, যার ফলে শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। রুহটা আর্তনাদ করে উঠছে বারবার।
তুলিকে নিজের বুকে ঢুকিয়ে রাখতে পারলেই বুঝি তার হৃৎপিণ্ড শীতল হতো, অথবা তুলির সঙ্গে সঙ্গে নিঃশ্বাস ত্যাগ করতে পারলেই তার শান্তি মিলবে। একটা ভুল সিদ্ধান্ত সবকিছু তছনছ করে দিল। এতটা মাস কাছে থাকলে হয়তো আদ্র কিছু করতে পারত, সুস্থ করে তুলতে পারত। এখনো যে পারবে না এমন তো না, পারবে সে। দিন রাত এক করে তুলিকে সুস্থ করে তুলবে। প্রতিবারের মতো তুলিকে ভিক্ষা চাইবে আল্লাহর কাছে। ব্লাড ক্যান্সার শব্দটা শুনলেই মানুষ আঁতকে ওঠে, হাল ছেড়ে দেয়। ভয়ে গ্রাস করে দুর্বল করে দেয় মানুষের বেঁচে থাকার স্পৃহা। চেষ্টা না করেই হাল ছেড়ে দেয়, যেমনটা করেছে তুলি। অথচ ভয় না পেয়ে শুরু থেকেই নিজেকে শক্ত করে ট্রিটমেন্ট চালিয়ে গেলে সুস্থ হয়ে ওঠা যায়। জীবন মরণ সেটা তো আল্লাহর হাতে। ডাক্তার কয়েক মাস বাঁচবে বলে ধারণা করলেও দেখা যায় কিছু মানুষ বছরের পর বছর ক্যান্সার নিয়ে বেঁচে আছে। আবার কেউ কেউ আল্লাহর রহমতেও চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। তবে তোমার ওয়াইফের শুরু থেকে ঔষধের দ্বারা চিকিৎসা চলছিল। আমাদের হাতে এখনো সুযোগ আছে আত্র। আল্লাহর অশেষ কৃপায় ও সঠিক সময় চিকিৎসা শুরু করে দেওয়ায় এতদিন টিকে আছে মেয়েটা। নয়তো বোঝই তো, এটা মিরাক্কেলও বলতে পারো। তবু একটা সুযোগ আল্লাহ তোমায় দিয়েছেন, আর দেরি করা ঠিক হবে না। নেমে পড়ো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। আদর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। কৃতজ্ঞতার চোখে আরিয়ান ও রিমের দিকে চাইল। আরিয়ান আর রিম জানার পর থেমে থাকেনি। তুলির অনিচ্ছা থাকা সত্ত্বেও চিকিৎসা চালাতে হয়েছে ওদের জোরে। ওরা জানে না এটা কতটুকু কাজে লাগবে, তবে মন প্রাণে চাই তুলি বেঁচে থাকুক অনেকগুলো বছর তার ডাক্তার সাহেবের জন্য। 1 মিনিট হোক আর 1 সেকেন্ড, তুলির সমাপ্তি যেন তার ডাক্তার সাহেবকে ঘিরেই হয়। আদ্র উঠে দাঁড়ালো। ডাক্তার মিনহাজের সাথে আলোচনা করে তুলিকে ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলো। ওইখানে গিয়ে সাময়িক ট্রিটমেন্টের পর সব কাগজপত্র রেডি করে পাড়ি জমাবে বিদেশে। শেষ পর্যন্ত চেষ্টা করবে সে। ব্যর্থ হলে নিজেও হারিয়ে যাবে তুলির সাথে। তুলিবিহীন আর একটা মুহূর্ত সে চায় না। করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে নিজের বাবা মা বোন বন্ধু মহলকে এগিয়ে আসতে দেখল। কে বলবে এগুলা আদ্রর বন্ধু মহল? তুলি শুধু আদ্রর জীবনে নয়, নিজের মায়া দিয়ে গেঁথে গেছে সবার হৃদয়ে। চক্ষুজোড়া লাল রঙে ছেয়ে আছে আদ্রর। ছেলে বিধ্বস্ত অবস্থা দেখে সায়রা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। ছেলের অবস্থাই ওনাকে জানান দিচ্ছে তুলি ঠিক কেমন অবস্থায় আছে। এত সুখময় মুহূর্তের কেন অবসান ঘটল? সব তো ঠিক থাকতে পারত। কেন এত ছোট্ট বয়সে ক্যান্সার নামক ব্যাধির সাথে লড়তে হচ্ছে মেয়েটার? লড়াইয়ে জিতে যাবে নাকি নিঃশেষ হয়ে যাবে চিরতরে? তুলির ঠোঁটে লজ্জালু হাসি, শরীরের রন্ধ্রে রন্ধ্রে বয়ে যাচ্ছে শিহরণ। হৃদয়ের গহীনে শীতলতার বিস্তার। গলায় আদ্রর ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেতেই একটা হার্টবিট মিস করলো। বুজে থাকা চোখ দুটো মেলে এক পলক চাইল আদ্রর দিকে। আদ্র তুলির গলায় মুখ গুজে চোখ বুজে শুয়ে রইল। বেশ ক্লান্ত দেখাচ্ছে তাকে। এই 10টা দিন একটুও থেমে থাকেনি। তুলির পাসপোর্ট ভিসা রেডি করতে একটু ঝামেলা পোহাতে হচ্ছে। ঘুমও হারাম হয়ে গেছে। নির্ঘুম কাটানো প্রতিটা রাতও তাকে বড্ড শান্তি দেয়। কারণ রাত জেগে তো সে তার তুলার সেবা করতে পারে, ঘুমন্ত মুখটা অবলোকন করতে পারে। ফেটে চৌচির হয়ে যাওয়া বুকে এতটুকুই যেন এক ফোঁটা বৃষ্টির পানির ন্যায় ঝরে পড়ল। স্নিগ্ধতায় ভরিয়ে দিল আদ্রর বিষাদে ছেয়ে থাকা মন। তুলি নড়ে উঠল। এত মাস পর প্রিয় মানুষটার এত কাছে আসাটা তুলির হৃদস্পন্দন অস্বাভাবিক করে তুলেছে। হসপিটালে থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছিল তুলি। কিছুটা সুস্থ হতেই আদ্রকে আগতে মিনতি করে বাসায় চলে এলো। 3 দিন হয়েছে, আগের থেকে অনেকটা সুস্থ। আমাকে ক্যান্সার নামক ব্যাধি এতটা গ্রাস করতে পারিনি আদ্র।
যতটা আপনার অনুপস্থিতি গ্রাস করেছে আমার। আমি প্রতিনিয়ত যন্ত্রণায় সিক্ত হতাম আপনাকে ছাড়া। আপনি আমার ভালো থাকার উপশম, অথচ বিয়ের দিন কতটা বোকামি করেছি। আমাদের জীবনের 4টা মাসকে নরকে পরিণত করেছি। আসলে আমি আহাম্মক। কথাগুলো ভেবেই একটু হাসলো তুলি। আদ্র চলে হাত দিতেই মাথা তুলে তুলির মুখ বরাবর চাহনি নিক্ষেপ করলো। দুজনের মাঝে কিঞ্চিত দূরত্ব। তুলির বলতে ইচ্ছে করছে, আপনাকে ঠকানোর শাস্তি স্বরূপ সবটুকু দূরত্ব ঘুচিয়ে নেন আদ্র। তুলির গোলাপি মসৃণ ঠোঁটে ঠোঁট রাখলো আদ্র। এক হাত দিয়ে আদ্রর ঘাড় খামচে ধরল। ডুবে গেল আদ্রর নীলাপ চোখের মাদকতায়। চোখের পলকেই ঠোঁট ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আদ্র। তুলিকে সম্পূর্ণ বেড রেস্ট দেওয়া হয়েছে, এছাড়া আর উপায় নেই। নিজের পায়ে হাঁটার মতো শক্তি আর তুলি পায় না। একটুতেই ক্লান্ত হয়ে পড়ে, পা ফুলে গেছে, সারা শরীরে থেকে থেকে ব্যথা। তবু মেয়েটার মুখে ম্লান হাসির ঝিলিক। আদ্র কাভার থেকে কাপড় বের করে ওয়াশরুমে পা বাড়াতে নিলে তুলি হালকা হেসে দুর্বল স্বরে বলে উঠল, এখন কি আর সিগারেট খান না? অন্য সময় তো আপনার মুখ থেকে সিগারেটের সুবাস আসতো। বাঁকা হাসলো আদ্র। ঝটপট হাতের কাপড়গুলো সোফায় ফেলে কাছে এসে ঝুঁকে পড়ল তুলির মুখের দিকে। ঠোঁট প্রসারিত করে সিগারেট খাওয়ার নেশার চেয়ে আমার দোলের প্রতি মারাত্মক নেশা। এখন যখন তোলে আমার বুকে, তখন সিগারেটের নেশাও ফিকে, তাই ছেড়ে দিয়েছে। আদ্রর এমন লাগামহীন বেহাইয়া কথা শুনে তুলি ঢোক গিলল। ঠোঁট কামড়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। চোখে মুখে ছুঁয়ে যাচ্ছে আদ্রর গরম নিঃশ্বাসের উত্তাপ। বুকটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। আদ্র সরে যেতে নিলে সাহস জুগিয়ে বলে উঠল, আমরা 3 কবুল বলবো না আদ্র? থ মেরে তুলির দিকে চেয়ে রইল আদ্র। তুলির সারা মুখ জুড়ে লজ্জার রেখা প্রতিফলিত, যা আদ্রকে ঘোরে নিমজ্জিত করে ফেলল। নেশা মিশ্রিত স্বরে জবাব দিল, তোমার ট্রিটমেন্ট শেষ হলে আমরা নতুনভাবে আবার সব সাজাবো। কালকে কি লাল বেনারসি পরে আমি আপনার বধূ হতে পারি? কি বলে সম্বোধন করব আপনাকে? ডাক্তার সাহেব নাকি আদ্র? 2 নামই ডাকতে ইচ্ছে করে। দুটো নামই যেন আমার কাছে নেশায় ভরপুর কোনো মোহ। মানুষ এক, অথচ 2টা নামে শোভা পায় তাকে। আচ্ছা ডাক্তার সাহেব বলেই না হয় সম্বোধন করি। নীলাভ চোখের অতি সুদর্শন যুবক। কখনো আপনার নেশাক্ত আখি যুগল ধারা রাতের আকাশে তারার ছড়াছড়ি দেখেছেন? কখনো কি উপলব্ধি করতে পেরেছেন জড়ো হয়ে ঝিকিমিকি তারাদের ঘটিত মেলার পেছনে লুকিয়ে থাকা রহস্য? আপনি আমার জীবনে শুকতারা হয়ে এসেছেন। সেই শুকতারার প্রতি মোহিত হয়ে প্রতি রাতে আকাশে তারার মেলা দেখা আমার অভ্যাসে পরিণত হয়েছে। একটা সময় চাঁদ খুব ভালো লাগতো আমার কাছে। যেদিন থেকে আমার হৃদয়ে আপনার আগমন, সেই দিন থেকেই অকারণে প্রিয় হয়ে উঠেছে তারার মেলা। শুনেছি খুব প্রিয় হয়ে ওঠা জিনিস নাকি খুব দুঃখের কারণ হয়ে ওঠে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে আদ্র। সঠিক মানেটা বুঝতে পেরেছি তারার মেলার পিছনে লুকিয়ে থাকা রহস্যে। আকাশে তারার মেলা মানে কোনো সুখ নয়, বরং এক রাশ বিষাদ। মানুষের মনটা যখন বিষাদের অতলে ডুবে যায়, ঠিক তখনই রাতের আকাশে তাকালে বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। বুঝতে পেরেছিলাম সচরাচর মানুষ তারা দেখার জন্য সম্মোহিত হয় না। হয়তো তারা দেখে যাদের মনে সুপ্ত কোণে জমা আছে বিষাক্ততা। আমার মনেও জমেছে বিষাক্ত অনুভূতি। বুকে জুড়ে বিস্তার হচ্ছে আপনাকে হারিয়ে ফেলার যন্ত্রণা। তারার মেলার ভিড়ে প্রতিটা রাত কল্পনায় অনুভব করে যায় আপনাকে। কেন আমি আপনার হয়েও আপনার হলাম না আদ্র? জানেন, আজকাল মনে হয় আমি ভুল ছিলাম। ইচ্ছে করে আপনার কাছে ছুটে যাই, কিন্তু তা তো সম্ভব নয়। কিভাবে আমি আপনার পুরোটা ভবিষ্যৎ নষ্ট করে দেই? এতগুলো মাস আপনাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখো
ছেড়ে আসতে বাধ্য হলাম শরীরের বাঁধানো ক্যান্সার নামক ব্যাধির জন্য। আমার এসসি পরীক্ষা দেওয়ার পর থেকে জ্বর হতো ঘন ঘন, ততটা আমলে নিতাম না। জ্বর আবার আমার বিশেষ পছন্দ ছিল। অদ্ভুত হলো এটাই সত্যি, আপনাদের বাড়িতে যাওয়ার পর খেয়াল করলাম এখন আর জ্বর হয় না। তবে আমি ক্লান্ত হয়ে পড়তাম একটুতেই, সর্দি হতো না। তবে একদিন খেয়াল করলাম কাশির সাথে রক্ত বেরিয়ে আসছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম মাত্র। পরবর্তীতে মনে হয়েছে এটা হয়তো আমার চোখের ভেলকি। কিন্তু জন্মদিনের পরের দিনও যখন আবার ঘটনাটা ঘটল, তখন আমার একটু একটু করে পরিপক্ক হয়ে ওঠা মনটা জানান দিল এটা একদমই স্বাভাবিক নয়। একবার ভেবে নিলাম আপনাকে জানাবো, কিন্তু পরক্ষণেই মনে হলো যদি সিরিয়াস কিছু হয়ে থাকে, আপনার নীলবর্ণের চোখে ভেসে ওঠা যন্ত্রণা, কষ্ট আমি কিভাবে সহ্য করব? আমি পারিনি আজও। পর মুহূর্তে আমার একটা কথাই মাথায় আসলো, কুমিল্লা গিয়ে সবার অগোচরে ডাক্তার দেখানোটা জরুরি। তাই আপনাকে না বলেই চলে গেলাম। সেই দিন বিকেলে ঝুমু আপুকে আমার পুরনো বান্ধবীর বাসায় যাব বলে কনভিন্স করলাম। আমার বান্ধবী ইশারার আম্মু ছিলেন একজন ডাক্তার। আন্টিকে সব খুলে বলতে তিনি আমাকে একজন ডাক্তার দেখালেন। সমস্ত চেক আপ প্লাস টেস্ট করিয়ে আমি চলে আসি বাসায়। আর হসপিটালে আন্টির পরিচিত এক নার্সের সাথে কথা বলে আসলাম। রিপোর্ট যখনই দেয় ফোন দিয়ে আমাকে যেন জানিয়ে দেয়, আন্টি ব্যতীত অন্য কেউ যেন কিচ্ছু জানতে না পারে। রিপোর্ট আনতে অবশ্য আমি পরের দিন যেতাম, কিন্তু তার আগে আপনি আমায় ঢাকায় নিয়ে আসলেন। খুব ভয়ে ভয়ে ছিলাম আপনি যদি কিছু বুঝে যান। নার্স অনেকবার ফোন দিল, বিয়ের চক্করে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। হলুদের সেই রাতে আমার খেয়াল হলো রিপোর্টগুলোর কথা। তখনও ফলাফল জানা হয়নি আমার। তার আগে পাল্টে গেল সব কিছু। সেই রাতে আমাদের মাঝে ঘটেছিল অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্ত। তবে আমার একটাবারের জন্য মনে হয়নি আপনি অপরাধ করেছেন আদ্র। কেন মনে হয়নি বলতে পারবেন আপনি? আমার মন সেটা মানতে রাজি ছিল না। আমি এখনো বলবো আপনি কোনো অপরাধ করেননি। সেই রাতে দোষী তো আমিও ছিলাম। তলিয়ে গিয়েছিলাম আপনার চোখের মাদকতায়। আপনার নেশার ঘরে ডুবে গিয়েছিলাম আমিও অনাকাঙ্ক্ষিত সেই মুহূর্তে। আমি জানি সামির আপু ইচ্ছে করে এমনটা করেছে। যখন ওনার চোখের দিকে তাকিয়েছিলাম সব যেন পরিষ্কার হয়ে গেল। আসলে কিছু মানুষকে ভালো হওয়ার সুযোগ দিল, আপন করে নিল, মানুষগুলো তার মর্মার্থ বুঝে না। সকাল থেকে প্রতিটা সেকেন্ড অপেক্ষার প্রহর গুনেছি কখন আমাদের ভালোবাসার পূর্ণতা পাবে। শতবার কল্পনায় বর্ষা যে এঁকেছি আপনার, কিন্তু হাজারো স্বপ্ন হাজারো কল্পনা নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যখন হোয়াটসঅ্যাপে পাঠানো রিপোর্ট ও বার্তা দ্বারা জানতে পারলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমি। দম বন্ধ হয়ে আসছিল আমার। আপনার চেহারা ভেসে উঠছিল চোখের সামনে। ঘাবড়ে গিয়েছিলাম প্রচণ্ড। বেনারসিটা আঁকড়ে ধরে আপনার নিকট পা বাড়াতে নিলে আমার মনটা আমায় থামিয়ে দেয়। চিৎকার করে বলে ওঠে, তুলি তুই আজকেই মরে যাবি, যেন মানুষটা তোকে বিয়ে করবে, কিন্তু তুই একটাবারও ভেবেছিস এতে তার জীবনটা বরবাদ হয়ে যাবে। আজ বিয়েটা না হলে বেঁচে যাবে মানুষটা, হয়তো সময় স্রোতে পরিবারের জন্য হলেও বাধ্য হয়ে কারোর সাথে নিজের ভবিষ্যৎ গড়ে নেবে। ভালোবাসা মানে তো ত্যাগ, তাহলে কেন তুই নিজের স্বার্থ দেখবি? কথাগুলো উদয় হতে ঝটপট একটা চিরকুট লিখে সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন। ইচ্ছে করেছিল নিজেকে নিজে গলা টিপে মেরে ফেলি। খুব কষ্ট হচ্ছিল আপনাকে ছাড়া। সেই দিন ট্রেনে দুটো ভালো মানুষের সাথে দেখা হয় আমার, আরিয়ান ও রিমাপুর সাথে। মানুষ দুটো আমাকে আগলে রেখেছে, নিজেদের স্বার্থের মধ্যে যতটুকু পেরেছে করেছে। তবু আমি জানি আমি বাঁচবো না আদ্র। সেখানে আপনাকে ছাড়া নিঃশ্বাস ফেলতে গেলেও মনে হয় কেউ গলা চেপে ধরেছে। আমি সুস্থ কিভাবে হব বলুন? আচ্ছা আদ্র, আপনি তো হার্টের ডক্টর, আল্লাহ কি আমায় হৃদরোগ দিতে পারতেন না? কেন আপনাকে নিজের অস্তিত্বে মিশিয়েও হারিয়ে যেতে হচ্ছে আমার? জীবনটা কেন সব সময় সুখময় হয় না? দুঃখ আসাটা কি জরুরি? আপনি আমার জীবনে আসার পর যত সুখ পেয়েছি
অথচ কোনো মেয়ে পেয়েছে কিনা তাতে সন্দেহ আছে আমার। অথচ আমার কপালে সইল না আদ্র। আপনি কি কখনো খেয়াল করেছেন আমি কোনোদিনও আপনাকে ভালোবাসি বলিনি? শতবার চেষ্টা করেছি, কিন্তু বারবার ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে গিয়ে লজ্জায় নুয়ে পড়েছি। প্রতিবার থমকে যেত আমার হৃৎপিণ্ড। কখনো কি আপনাকে ভালোবাসি বলার সৌভাগ্যটা আমার হবে আদ্র? আধারের ছড়াছড়ি চারপাশে, কিন্তু কৃত্রিম রঙা আলোয় আদরদের বাগানটা একদম আলোকিত হয়ে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্র মরছে যাওয়া লাল গোলাপটার দিকে। ফুলটা যেমন সময়ের ব্যবধানে মরছে পড়েছে, তেমনি সেও তো মরছে পড়বে তুলিবিহীন। বুকের ধুরফোরানি বেড়ে যাচ্ছে বারবার। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করার পরও হারিয়ে ফেলার ভয় আঁকড়ে ধরেছে মনে। বিষাক্ত ফোড়ার মতো বিষাক্তময় ব্যথা হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। মনে হচ্ছে এইবার বুঝি হার্টটাই ব্লক হয়ে যাবে। হাতের চিঠিটা নিয়ে রুমে আসলো আদ্র। তুলির ঘুমন্ত চেহারায় দৃষ্টি বুলিয়ে চিঠিটা খুব যত্ন করে ডায়েরির ভাঁজে রেখে দিল। তুলি কড়া ঔষধের তেজে বেঘরে ঘুমাচ্ছে। আওয়াজবিহীন নিঃশব্দে পাশে বসলো আদ্র। কপাল ছুঁয়ে দিল শুকিয়ে যাওয়া নিজের ওষ্ঠদয়। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তুলির চোখের পাতায়। কানের কাছে মুখটা নিয়ে ফিচেল স্বরে বলে উঠল, হয় আমার জীবনের প্রতিটা সকাল তুমিময় হোক, নয়তো তুমি বিহীন আমার মৃত্যু হোক। ছাদে জম্পেশ আড্ডা বসেছে সবার। অন্তু, পায়েল, সাগর, রিমি, নিবিড়, আমরিন, ইনশিতা, রনক, আরিয়ান, রিম, আহান, ঝুমু সবাই মিলে আড্ডা দিচ্ছে। এতদিনই বাড়িটার প্রত্যেকটা মানুষের অনুভূতিগুলো যেন মৃত ছিল। তুলির আগমনে সবকিছু আবার কেমন সজীব হয়ে উঠেছে। যদিও তুলির অসুস্থতা কারো মনেই শান্তি দিচ্ছে না, তবু মেয়েটা যতটা সময় থাকবে ওকে খুশি রাখার চেষ্টা করে যাবে সবাই। হায়াত মতের মালিক তো আল্লাহ, কিন্তু আমরা চাইলে অসুস্থ মানুষকে ভালোবাসা স্নেহ দিয়ে তার মনটাকে আনন্দে ভরিয়ে দিতে পারি। হোক না সে দৈহিকভাবে অসুস্থ, একটু চেষ্টায় মনটাকে তো সুস্থ রাখা যায়। ছাদে পাটি বিছিয়ে গোল হয়ে বসে আছে সবাই, কিছুটা জায়গা খালি রেখে। দরজার দিকে সবার নজর, কখন তাদের কাঙ্ক্ষিত মানুষ দুটো উপস্থিত হবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাদের। তুলিকে কোলে নিয়ে এগিয়ে আসছে। তুলি আদ্রর বুকে মুখ গুজে চুপ করে আছে। আজ অসহায় বলে নয়তো কখনো সবার সামনে আদ্রর কোলে ওঠা তার পক্ষে সম্ভব হতো না। তৎক্ষণাৎ মৃত্যু হতো লজ্জায়। তুলিকে বসিয়ে দিয়ে আদ্র নিজে বসে পড়ল পাশে। সবাই মুগ্ধ চোখে চেয়ে দুজনের দিকে। তুলির গায়ের জ্যাকেটটা আরো ভালো করে জড়িয়ে দিল আদ্র। বেশ ঠান্ডা আজ, তার উপর ছাদে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। শিহরণ জাগিয়ে যাচ্ছে সবার দেহে। তুলিকে নিজের সাথে আলতো হাতে জড়িয়ে নিল আদ্র। হালকা হেসে সবার উদ্দেশ্যে বলল, কি তোরা চেয়ে থাকবি নাকি গানটার গিয়েও শোনাবি? আমার বউয়ের মেহেদি রাতটা এভাবে বেসতে যেতে দিস না। সবাই একগাল হাসল। রিমি ও রিম দুজনের হাতে মেহেদি নিয়ে তুলির কাছে এসে বসল। দুজনকে দেখে মুচকি হেসে দুহাত মেলে ধরল তুলি। এই মেয়ের অমায়িক হাসিটা সবার মন কেড়ে নিল। আদ্র অপলক চোখে চেয়ে রইল। শীতল স্রোত বয়ে গেল অন্তরে। রিমি ও রিম তুলিকে মেহেদি দিয়ে দুহাত রাঙিয়ে দিতে লাগলো। কিছুটা নিচু স্বরে তুলি বলে উঠল, আদ্র লিখবে কিন্তু আপু। কথাটা রিমি ছাড়াও আদ্রর কর্ণগোচর হলো। ঠোঁটের কোণে প্রতীয়মান হলো প্রস্ফুটিত হাসি। মেয়েটা এখনো বাচ্চা, এখনো অবুঝ মন তার, অথচ এই বয়সেই লড়াই করে যাচ্ছে আদ্রর সাথে বাঁচার জন্য, একটা সুন্দর সংসার গড়ার জন্য। অন্তু আদ্রকে তুলির দিকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে গলা খেকিয়ে বলে উঠল,
আজ যার যার অপূর্ণ কথা আছে, মানে মনের মধ্যে চেপে রাখা সব কথা উগলে দাও। হি হি হি। চমকিত নয়নে তুলি আদ্রর দিকে চাইল। অন্তর অদ্ভুত কথাগুলো পায়েল দাঁতে দাঁত চেপে বলল। তোমার মনে নিশ্চয়ই কোনো কথা চেপে রেখেছো। এই, আবার কোনো মেয়ের চক্করে পড়ো নাই তো? পায়েলের কথা শুনে সবাই জোরে হেসে উঠল। অন্তু ভয়ের চোখে বলে উঠল। নাউজুবিল্লাহ বউ, এই অন্তু তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। পায়েল লজ্জা একটু হাসল। আজকাল বড্ড বেশি লজ্জা লাগে তার। অন্তুকে আগের মতো বকাঝকাও করে না। পাশে বসে থাকা অন্তুর হাতটা চেপে ধরে বাহুতে মাথা হেলিয়ে দিল। অন্তু ধীর কণ্ঠে বলল। খারাপ লাগছে? পায়েলের নিরলস জবাব। না। তুলি ওদের দিকে চেয়ে হালকা হাসল। মনের মাঝে কথাগুলো গুছিয়ে নিয়ে সবার সামনেই আদ্রকে বলল। আমি আপনাকে একটা কথা বলতে চাই ডাক্তার সাহেব। চোখের ইশারায় সম্মতি জানালো আদ্র। সবার দিকে চেয়ে লজ্জায় নতমস্তকে তুলি বলে উঠল। ভালোবাসি আদ্র। ঝড়ের বেগে কিছু একটা আছড়ে পড়ল আদ্রর বুকে। দ্রিম দ্রিম শব্দ হতে লাগলো। হৃদস্পন্দনের বেগ বেড়ে গেল দ্বিগুণ। সে তো কোনো দিনও তুলির মুখ থেকে এই কথাটা শোনার জন্য জোর করেনি। ঠিক এই কারণেই হয়তো করতে পারেনি। পিচ্চি একটা মেয়ের মুখে ভালোবাসি শব্দটা ধারালো ছুরির মতো বিচ্ছে। অনুভূতিগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে। তুলিকে নিজের সাথে মিশিয়ে ফেলতে ইচ্ছে জাগছে আদ্রর। সবাই হাত তালিয়ে দিয়ে চিল্লিয়ে উঠল। তুলি একরাশ লজ্জা নিয়ে মাথা তুলতেই চোখ আটকে গেল আদ্রর মুগ্ধতায় ভরপুর হাসিটায়। আবেগের তুমুল বর্ষণ হতে লাগলো তুলির মনের গহীনে। হালকা হালকা লাগছে মনটা। কতকাল পরে সফল হয়েছে সে ভালোবাসি বলতে। শূন্য থাকা মনটা আবারও পূর্ণ হয়ে গেল। আদ্র এক হাত বাড়াতেই তুলি মেহেদি রাঙা দুহাত উপর তোলে মুখ লুকালো আদ্রর বুকে। সবার চোখে আনন্দের অশ্রু, তুলির চোখে মুখে লজ্জার ছাপ। এই বুকে মুখ লুকাতে পারলেই বুঝি বেঁচে যায় সে। রাদীপ সাহেব ও সায়রা বেগম ছাদের দরজায় দাঁড়িয়ে চোখ মুছতে লাগলেন। আদ্রর বুকে তুলিকে দেখে মনটা ভরে গেল তাদের। বাবা মাকে দেখতে পেয়ে আসার জন্য ইশারা করলো আদ্র। হাতের ফলের প্লেটটা নিয়ে এগিয়ে আসলেন দুজন। তুলির মাথায় হাত বুলিয়ে নিজের হাতে আপেলের একটা পিস খাইয়ে দিলেন রাদীপ সাহেব। বয়স্ক দুজন প্রেমিক যুগলও আজ মেতে উঠেছেন আড্ডায়। লাল খয়েরি বেনারসিটা হাতে নিয়ে তুলির দিকে এগিয়ে এলো আদ্র। নিজ হাতে আজ নিজের বউকে সাজাবে সে। তুলি স্থির হয়ে বসে আছে। আদ্র সাদা একটা পাঞ্জাবি পরেছে, যার ওপর দৃষ্টি নিবদ্ধ তুলির। চোখ ফেরানোর দায় হয়ে পড়েছে তার। তুলির মন জুড়ে অনুভূতির বিচরণ হতে লাগলো। আদ্র কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলো। দাঁড়াতে পারবে? পারবো। দুর্বল শরীর নিয়ে দাঁড়িয়ে পড়ল তুলি। আজ সারাদিন হসপিটালে ছিল মেয়েটা। শরীরের অবস্থা ততটা ভালো না। কাল বিকেলেই দুজনের ফ্লাইট লন্ডন পাড়ি জমানোর জন্য। বিয়েটা বাদ দিতে চেয়েছিল আদ্র তুলির কথা ভেবে, কিন্তু তুলির একরোখা জেদের কাছে হার মানতে হলো তাকে। শুধু অসুস্থ বলে বেঁচে যাচ্ছে বেচারি, নয়তো আদ্রর রাগের রূপ থেকে তার রেহাই ছিল না। এতক্ষণে তো আদ্রর বলিষ্ঠ হাতের 4-5টা থাপ্পড় খেয়ে নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার হয়ে যেত। সুযোগ বুঝে তুলি যেন বাঘিনী হয়ে উঠেছে। তার একটাই কথা, ফ্লাইট যেহেতু কালকে, আজকে রাতে বিয়েটা হলে মন্দ কি? আদ্র খুব যত্ন করে বেনারসিটা পরিয়ে দিল। ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে হিজাবও বেঁধে দিল মাথায়। বড় লাল ওড়নাটা মাথায় জড়িয়ে দিল। তুলি অবাক হয়ে গেল আয়নার দিকে তাকিয়ে। সে তো ভেবেছিল চেহারার যে হাল, এতে বোধহয় পেতনির মতো লাগবে, কিন্তু হিজাবে দারুণ লাগছে তাকে। তুলি দুঃখ প্রকাশ করছিল চুল অনেক ঝরে পড়ে গেছে। কিভাবে এই চুল বাঁধবে? আদ্র তখন
মুখ ফুটে কিছু বলেনি, বরং ইউটিউবে হিজাব বাঁধা শিখে নিয়েছে। তুলি আদ্রর হাতটা ধরে বলে উঠল, আর কত করবেন আমার জন্য? যতটুকু করলে তোমার মুখে হাসি দেখবো, ঠিক ততটুকুই। কথাটা বলেই তুলিকে কোলে তুলে নিল। এক হাতে দরজা মেলতেই হুমড়ি খেয়ে পড়তে গিয়েও বেঁচে গেল সব। দরজাটার বাইরেই দাঁড়িয়েছিল সবকটা। ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো আদ্রর। দুষ্ট স্বরে বলে উঠল, এখনো কবুল বলিনি। আগে আগে বাসর ঘরের সামনে লাফালাফি, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ফুলসজ্জা পরে হবে, তোরা টাকার জন্য পরে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকিস। ব্যাককল বনে গেল সব। আদ্রর রসাত্মক কণ্ঠ শুনে তুলি জড়তা সংকোচে ওড়না দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলল। সামনের দিকে পা বাড়াতে বাড়াতে আদ্র একটু ঝুঁকে বলল, আসলে মুখ ঢেকে লাভ কি হবে বলো? আমি জ্ঞান হারাবো, মরিয়ে যাব, তবু আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না কেউ। আদ্রর মুখে এমন কথা শুনে তুলি থমকে গেল। সাগরের বিয়ের রাতের কথা মনে পড়ে গেল তার। মিনমিন স্বরে বলে উঠল, ছি, কি অসভ্য গান! দরজায় এখনো দাঁড়িয়ে রইল সব। বিস্ময় কাটিয়ে নিবিড় বলে উঠল, আমি যা শুনেছি তোরাও কি তা শুনেছিস? সবাই একসাথে হু বলে উঠল। নিবিড় বাঁকা হেসে বলল, আমাদের ভিক্ষুক বলল আদ্র, ওকেও ভিক্ষুক বানানোর দায়িত্ব আমাদের। কি বলো বন্ধু মহলব? আমাদের বলেনি ভাইয়া, আপনাকে বলেছে কারণ আপনি আমাদের এখানে নিয়ে এসেছেন, তো পুরোটাই আপনার উপর মানে। কথাটা বলে আর 1 মিনিটও দাঁড়ালো না আমরিন। দাঁড়ালে নিবিড়ের লাল চোখে শিকার হতে হতো। বিয়ের পর থেকে অজানা কারণেই নিবিড়কে খ্যাপাতে বড্ড ভালো লাগে ওর। সবাই প্রচণ্ড শব্দ করে হেসে দিল। দুপাশে দুজন বসে আছে, মাঝখানে পাতলা একটা কাজ করা সাদা কাপড়ের পর্দা। আদর দৃষ্টি পর্দা ভেদ করে লজ্জায় মাথা নত করে রাখা তুলির উপর গিয়ে পড়ছে। ঠোঁটে তৃপ্তির হাসি তার। এই মুহূর্তটার জন্য কতগুলো বছর ধরে অপেক্ষা তার। কিছু সময়ের জন্য ভুলে যেতে ইচ্ছে করছে দুঃখময় প্রহরগুলো। কাজী সাহেব তুলিকে কবুল বলতে তাড়া দিতেই তুলি লাজুক চোখে পাতলা ওড়নার আবরণ দিয়ে আদ্রর দিকে এক পলক তাকালো। নম্র স্বরে উচ্চারণ করলো, কবুল, কবুল, কবুল। সাথে সাথেই আদ্র তুলি উভয়ের হৃদয়ে সৃষ্ট হলো কম্পন। ফুলে সজ্জিত বিছানায় বসে আছে তুলি হাঁটু মোড়ে। সব দূরত্ব কেটে গিয়ে আজ দুজন এক হয়েছে। তুলির সারা শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। এটা ভাবতেই আজ থেকে নতুন একটা জীবন শুরু হয়েছে তাদের। যে জীবনে প্রতিটা রাত কাটবে আদ্রর বুকে, প্রতিটা সকাল শুরু হবে আদ্রর স্নিগ্ধময় চেহারা দেখে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 11টা বাজে। আদ্র এখনো কেন আসছে না? 1 ঘন্টা আগে এসে নিজের হাতে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে তাড়াতাড়ি ফিরবে বলে বেরিয়ে গেছে। এখনো আসার নামগন্ধ নেই। আপনি এতগুলো বছর অনেক অপেক্ষা করেছেন আদ্র, আজ না হয় আমি একটু অপেক্ষা করি। ডক্টর মিনহাজের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত আদ্র। আজকে সকালে তুলির কিছু টেস্ট করিয়েছিল, সেগুলো সম্পর্কে জানানোর জন্য ফোন দিয়েছেন ডক্টর মিনহাজ। গতকালই ঢাকা এসেছেন তিনি। সপ্তাহের 4 দিন ঢাকাতেই রোগী দেখেন। ওনার সাথে প্রয়োজনীয় কথা বলে রুমে আসলো। দরজা খোলার শব্দ পেয়ে তুলি নড়ে চড়ে বসলো। আর চোখে পাশে তাকাতেই নিজের খুব কাছে আদ্রকে আবিষ্কার করলো। দুহাতের শাড়ির কিছু অংশ মুঠোতে পরে নিল। আদ্র শরীর থেকে ভেসে আসা পারফিউমের সুবাস নাকে এসে ধাক্কা লাগছে। মনে অনুভূতিরা খেলে বেড়াচ্ছে। মস্তিষ্কে খেলে যাচ্ছে আদ্রর প্রথম দিনের সেই কাছে আসার মুহূর্তটা। এতদিনে বেশ বুঝতে পেরেছে তুলি আদ্রর প্রথম দিন ছাদে তাকে লজ্জা ও বিস্ময় ফেলার জন্যই না চেনার ভান করেছিল। এই মানুষটা তাকে লজ্জা দিয়ে মেরে ফেলার জন্য পারফেক্ট। মাথায় স্পর্শ পেতেই কেঁপে উঠল তুলি। আদ্র হিজাবটা খুলে তুলির শাড়ির সেফটি পিনগুলো খুলে দিল। শরীরে আদ্রর স্পর্শগুলো ঝড় তুলতে লাগলো তুলির বুকে। গাল দুটো লাল হয়ে এলো তার। থমকে গেল আদ্র। তুলির লজ্জা মাখা চেহারা তার মনে নেশা ধরিয়ে দিল।
আস্তে আস্তে নিজের মুখ এগিয়ে নিল তুলির গলায়। অধরতয় ছুঁয়ে দিতেই আদ্রর চুলে হাত মুষ্টিবদ্ধ করল তুলি। শ্বাস প্রশ্বাস ক্রমশ ভারী হয়ে আসতে লাগলো। বদ্ধ রুমে ছড়িয়ে পড়তে লাগলো দুজনের গরম নিঃশ্বাস। গলা থেকে মুখ তুলে তুলির বদ্ধ চোখের পাতায় চুমু খেলো আদ্র। আরেকটু জড়সড় হয়ে গেল তুলি। কিছু সেকেন্ড পরে নিজেকে শূন্যে অনুভব করতেই গলা জড়িয়ে ধরল তার ডাক্তার সাহেবের। তুলিকে নিয়ে বারান্দায় পাতা ডিভাইনে শুয়ে পড়ল আদ্র। চাঁদের আলো এসে ঠিকরে পড়ছে দুজনের গায়ে। তুলি নিশ্চুপ হয়ে শুয়ে আছে আদ্রর বুকে মাথা রেখে। আদ্র মাথায় চুমু খেতেই তুলি তড়িঘড়ি করে উঠে বসল। হকচকিয়ে গেল আদ্র। উঠে তুলির পাশে বসতেই তুলি আদ্রর চোখে চোখ রেখে বলে উঠল, 4টা মাস কেন দূরে ছিলাম আমি আদ্র? আমি কিভাবে পারলাম আপনাকে কষ্ট দিতে? ভেতরটা পড়ে যাচ্ছে আমার। তুলিকে নিজের বুকে টেনে নিল আদ্র। মোলায়েম কণ্ঠে বলল, জীবনের সব ক্ষেত্রে মানুষ উপস্থিত বুদ্ধি খাটাতে পারে না। যেখানে বিপদে ম্যাচুরিটি সম্পন্ন মানুষগুলি হতবুদ্ধি হয়ে পড়ে, সে জায়গায় তোমার মতো অবুঝ মনের কিশোরী একটা মেয়ের ভুল সিদ্ধান্ত নেওয়াটাই স্বাভাবিক। আমার কোনো রাগ অভিমান নেই তোমার প্রতি। আমি তোমাকে সীমাহীন ভালোবাসি তুলি। তোমার নিঃশ্বাস থমকে গেলে থমকে যাবে আমিও। আটকে উঠল তুলি। আদ্রর কপালে গালে অসংখ্য চুমু খেল। খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে লাগলো। অস্থির কণ্ঠে, আর কখনো এমনটা বলবেন না আদ্র। আমি আপনার সাথে বাঁচতে চাই। আমাদের সুন্দর একটা সংসার হবে আদ্র। আমি ভুল করব, আপনি ঠিক আগের মতো আমাকে শাসন করবেন। আর আমি ভয়ার্থক চোখে আপনার নীল চোখের। কথাটা আটকে গেল তুলির। রক্ত জবার ন্যায় টকটকে লাল হয়ে গেল দু চোখ। কাশির চোটে আদ্রের সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে গেল বুকের কাছের অংশ। রক্তের ছিটেফোঁটা গিয়ে পড়ল চোখে। চোখ বুজে নিল আদ্র। ঘন ঘন শ্বাস নেওয়া তুলির মাথাটা চেপে ধরল রক্তে রাঙানো পাঞ্জাবিতে। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল আদ্রর। তুলি হাঁপাতে হাঁপাতে খামচে ধরল আদ্রের বুকের কাছের অংশ। হাজারো কথা বলতে চাইছে সে, বলতে চেয়েও পারছে না। আর এক মুহূর্ত দেরি না করে আদ্র তুলিকে কোলে তুলতে নিলেই তুলি স্থির নিস্তব্ধ হয়ে গেল। ঢলে পড়ে রইল আদ্রর বুকে। শক্ত করে তুলিকে জড়িয়ে ধরে বসে থাকলো আদ্র। কানের কাছে মুখ নিয়ে আদর মাখা কণ্ঠে ডেকে উঠল তুলিকে। তুলা, কিন্তু নিশ্চুপ তুলি। আদ্র ভ্রু কুঁচকে আবারও ডেকে উঠল। কথা বলবা না বউ? তুলিকে প্রতিবারের মতো নিশ্চুপ থাকতে দেখে রাগ হলো না আদ্রর। মৃদু হেসে তুলির কানের পিঠে চুমু খেল। যন্ত্রণায় ছেয়ে গেল হৃৎপিণ্ড। ঠোঁট দুটো প্রসারিত রেখেই বলল, তুমি আর কথা বলবে না, জানি তো। বউ হয়ে গেছে চিরকালের জন্য। আচ্ছা, আমি শাসন করার জন্য এমন করছো, তাই না? তুমি তো অভিনয় শিখে গেলা। আচ্ছা, সারা দাও, নাহলে কিন্তু আমি তোমাকে বেলকনি থেকে ফেলে দেব। তখন ভ্যা ভ্যা করে কাটলেও লাভ হবে না। পিনপর নীরবতা ছেয়ে আছে চারিদিকে। তুলিও হারিয়ে গেছে সেই নীরবতার ভিড়ে। আদ্রর কলিজা ছিঁড়ে যাচ্ছে। হাত দুটো কাঁপছে অনবরত। তুলির সারা শরীর জুড়ে শীতলতা। কাপা কাপা হাতে তুলিকে বুকে আগলে রেখে বিদ্রূপের স্বরে বলে উঠল, আমি এতগুলো বছর অপেক্ষা করলাম, কিন্তু তুমি আমার জন্য আরেকটি সময় অপেক্ষা করতে পারলে না তুলা। ধোকা দিলে আবারও। কিন্তু আমি যে বেহায়া, ছুটে যাব তোমার কাছে। আমাদের কি সৌভাগ্য দেখেছে তুলা? সংসার করা হয়নি, কিন্তু তুমি আমার বুকে নিজের মাথা রেখে চিরতরে ঘুমিয়ে গেলে। তোমায় বুকে আগলে রেখে ঘুমিয়ে যাবো আমিও। এই তো আরেকটু তুলা, আরেকটু। রক্তবর্ণ ধারণ করা দু চোখ আবেশে বুঝে এলো আদ্রর। ঠোঁট গিয়ে ঠেকল তুলির চুলের ভাঁজে। হৃৎপিণ্ডের ব্যথায় ছটপট করতে লাগলো ভিতরটা। থমকে গেল নিঃশ্বাস।